মনে করে। আপনি চিৎকার করার চেষ্টা করেন, এই বাধা দেওয়ার চেষ্টা আমাকে করেন। বলেছে তুই কি জীবন চাস নাকি চিৎকার করবি, যদি মরতে চাস তাহলে চিৎকার কর। আমি আর সাহস পাইনি, কারণ রুমের মধ্যে টোটালি আমি একা। আমাকে যদি মেরে ফেলে, আমি দিন শেষে এটা ভয় পেয়েছি, আমাকে যদি মেরে ফেলে। ঠিক ওই দিন আবার আমাকে কল করে যে সুমাইয়া আমি আসছি। আমি বললাম না, আমি এটা আর সমর্থন করব না। মানে আমাকে বলে তুই তো জানোস না, আমি তো ভিডিও করে রেখেছি, যদি এখন তুই অস্বীকার করিস তাহলে আমি তোকে নেটে এটা ভাইরাল করে দিব। আমি সংসার করতে চেয়েছি, আমি এখনো সংসার করতে চাই ভাইয়া, এখনো চাই, স্টিল না আমি সংসার করতে চাই। তা আমি কোনো উপায় পাইনি। মানে এইগুলা কেন? আমি এখন ওই বাসায় যেতে পারি না। ওই বাসায় গেলে আমার তো নিঃশ্বাসটা আটকে আসে। এখনো বাসা ছাড়ি নাই। উনি আসবে। ওই অভিশপ্ত বাসা আপনি এখনো ছাড়েন নাই, যেই বাসায় আপনার সঙ্গে জোর করে মিলিত হয়েছে, যে বাসায় আপনাকে আটকায় রাখছে, দিনের পর দিন অমানসিক অত্যাচার করছে, যে বাসা ছেড়ে চলে গেছে, আপনি সেই বাসায় এখনো করে আছেন। এটা আপনার ভালোবাসা বোন? রাত্রে পিটাইতো, সকালবেলা অফিসে যেত, আবার সন্ধ্যার সময় এসে একটু যত্ন করতো, আবার আপনি সব ভুলে যেতেন। একবার এসেছে ঘুরতে, সেটা হচ্ছে এই যে রবীন্দ্র সরোবর, সবার সামনে আমাকে মারলো, সবাই তাকিয়ে তাকিয়ে দেখলো, কেউ কিচ্ছু করলো না। লাথ-থানো আপনার জায়েজ হয়ে গেল? প্রকাশ্য রাস্তায় সবার সামনে আপনার থাপড়ানো জায়েজ হয়ে গেল? একটা শিক্ষিত উচ্চ বংশের মেয়ে, টাকা পয়সা আছে, হাও আপনি অন্য মেয়েদের জন্য সঠিক দৃষ্টান্ত না? এই এত বড় গাধামি সঠিক দৃষ্টান্ত হইতে পারে না বোন। বিশ্বাস আর অন্ধবিশ্বাসে আকাশ পাতাল পার্থক্য থাকে। সংসার করতে চাওয়া আর আপনি যেটা করতেছেন আমি জানি না এটারে কি কি ভাষা বলে বোন। আমার এটা আমি বোকামি করে ফেলেছি, আর এখন সংসার করতে চাই। মানুষ জানোয়ারকেও প্রতিদিন মারে না, যেটা আপনার করছে। আমাকে এভাবে টর্চার গুলো করেছে দিনের পর দিন। আমার মার সাথে কথা বলতে দেয় নাই, মা বিল্ডিং এর নিচে এসে দাঁড়িয়ে থাকছে। আমার আপনি পাগল। মানে আমাকে প্রচন্ড মারে আর কি, চোরাচুরি করে। আমি ওই রাতে কি করব বুঝতে পারছিলাম না। 11টা পর্যন্ত উনি আমার বাসায় ছিলেন। আমার মা ফোন করে, আমি ফোন ধরতে পারি না। আমি কি করবো বুঝতে পারছিলাম না। ওই রাত এভাবেই কাটালাম। আপনার তো ভয় পাওয়ার কথা। মেরেছে, আবার যত্নটাও করেছে। আমি যে একা একা বের হয়ে যাব, দরজাটা লক করে যেত। দিনের বেলায়? দিনের বেলা। দিনের বেলা আপনার বন্দি রেখে যেত? বন্দি রেখে যেত, তালা মেরে যেত। আমার কাছে কোনো ফোনও থাকতো না। মানে আমি যোগাযোগটা করবো কিভাবে, আমি যাবো কিভাবে? আমি মায়ের কথা শুনি নাই, এটা আমার সবচেয়ে বড় ভুল হইয়া। মায়ের কথা আমি শুনি নাই। আমি যদি তখন মায়ের কথা শুনতাম, আমি ওনার সাথে বিয়ের জন্য রাজি হতাম না। আপনি মায়ের কথা না শুনলেন, কিন্তু যে লোকটার সঙ্গে আপনি বিয়ে করবেন, থাকবেন বলে প্ল্যান করলেন, তার গ্রামের বাড়িতে আপনি একবার খোঁজ নিলেন না? সেগুলো আমি এখন চিন্তা করছি। আমি কয়েকদিন কন্টিনিউসলি কান্না করতে করতে এখন চোখে সমস্যা হয়ে গেছে আমার। আপনার চোখ লাল টকটকে হয়ে এসে। আমরা পয়েন্ট বলে রাখি, এই যে ঘটনাটা আপনারা এখন শুনছেন, এই ঘটনাটা মহামান্য বিচারকের কাছে বিচারাধীন। তিনি সত্য মিথ্যা সম্পর্কে সঠিক রায় দেবেন, কিন্তু আমরা এই ঘটনাটা প্রচার করছি আপনাদের সচেতনতার জন্য। এবং এই মেয়েটা যে তার নিজের গল্পটা বলছে, সে আপনাদেরকে বলছে যেন আপনারা এরকম কোনো পরিস্থিতির মধ্যে শিকার না হন। সো আপনারা বিচারের ভার অনেকখানি আপনাদের হাতে, আপনারা বুঝবেন, জানবেন কি বলতে হবে, কি করতে হবে। প্লিজ, একটা শিক্ষিত মানুষ, এত অল্প বয়স্ক একটা মানুষ, চোখ ভরা জল, কি হয়েছে সোনা? আমি
মাস্টার্স কমপ্লিট করেছি। মাস্টার্স কমপ্লিট করার পর ভাবলাম যে আমি বিদেশে চলে যাব উচ্চতর শিক্ষার জন্য, ডাবল মাস্টার্স এবং পিএইচডি করব। এজন্য হচ্ছে আমার কোচিং সেন্টারে ভর্তি হওয়া আইএলটিএস এর। সেখানে প্রথমে ভর্তি হয়ে আমি একটি স্পোকেন ক্লাসে, ওটা শেষ করে আইএলটিএস এর কোর্সটা করতে চেয়েছিলাম। যখন আমার কোর্সটা প্রায় শেষের দিকে, এর মধ্যে ক্লাসে আমি দেখতাম প্রায় 50-60 জন স্টুডেন্ট ছিল। একজন টিচার ছিলেন, ওনার নাম হচ্ছে, সবাই স্যার নামেই চিনেন, উনি মোহাম্মদপুর ব্রাঞ্চে ছিলেন তখন। এবং উনি দেখতাম যে আমাকে একটা এক্সট্রা কেয়ার দেখাতো ক্লাসের মধ্যে, এবং আমাকে বোর্ডে নাম্বার লিখে ইশারা করতো, নাম্বারটা তার মোবাইল নম্বর লিখে, জি জি, যে নম্বরটা সেভ করে রাখো। জি জি, ওকে। আমাকে ইশারা করতো, কিন্তু প্রথম আমি পাত্তা দেইনি, কারণ আমার একটা ইচ্ছে ছিল আমি ফ্লুয়েন্টলি কথা বলবো এবং আমি হচ্ছে আইএলটিএসটা কমপ্লিট করে, মানে আমার স্পোকেন এটা একটু প্রবলেম ছিল, ওটা শেষ করে আমি বিদেশে চলে যাব, আমার একটাই ইচ্ছে ছিল। কিন্তু একটা সময় গিয়ে উনি আমাকে প্রায় ক্লাসের শেষের সময় গ্রুপ থেকে, আমাদের একটা গ্রুপ ছিল প্রত্যেক স্টুডেন্টের, নাম্বার নিয়ে ওখান থেকে আমাকে উনি কল করেন। এবং তখনও আমার সাথে ওনার স্টুডেন্ট এবং টিচার যে একটা বিহেভিয়ার আছে ওইরকমই ছিল। এবং ওনাকে আমি তখনও বলেছিলাম আমার শুধু একটাই চাওয়া, আমি ভালো একটা স্কোর চাই আইএলটিএস এর। নিশ্চয়তা দেয় বা আশ্বাস দেয় যে আমি তোমাকে সাহায্য করব, সর্বাত্মক সাহায্য করব। এরপর ওনার সাথে আমার আস্তে আস্তে একটু কথা হয়, মেসেজ হয়, একটু ঘনিষ্ঠতা একটু বেড়ে যায়। উনি আমাকে কফি ডেটের অফার করে, খাইও কফি, একসাথে খাই। তখন তো আপনি সিঙ্গেল, আপনি তো বিবাহিত না? না। ওকে। তো ওই সময়টা হচ্ছে একটা পর্যায়ে গিয়ে উনি আমাকে জানায় আমাকে বিয়ে করবেন। আচ্ছা। একটা সময় গিয়ে প্রায় 5 মাস পরে তখন স্বাভাবিক প্রেমের সম্পর্ক? জি, মানে এমনি মিশছি, ঘুরছি, ক্লাস করছি, পড়াশোনা করছি। খুব গভীর তো তখনও হয় না? না, কোনো কিছুই হয়নি তখন। আমাকে উনি জানান যে আমাকে বিয়ে করবেন, কিন্তু আমার মাঝখান থেকে যে একটা প্রেম ওরকম কিছু ছিল না। একটু ছিল ভালো লাগা, একজন টিচার হিসেবে যে একজন, মানে তখন আপনার তরফ থেকে ভালোবাসা সৃষ্টি হয় না? তখনও হয়নি। ওকে। এরপর হচ্ছে উনি আমাকে জানান উনি আমাকে বিয়ে করবেন। যখন এই কথাটা উনি জানান, আমি প্রথমে অস্বীকার করি, কিন্তু উনি খুব জেদ ধরেন যে না, আমাকে বিয়ে করবেন। আপনি কেন মানে করতে চাইলেন না, সে কেন জিদ ধরলেন? উনি আমার মায়ায় পড়ে গিয়েছিলেন, আমাকে এতটুকু বলেছেন যে আমি তোমার মায়ায় পড়ে গিয়েছি, আমি তোমাকে ভালোবাসি, এই কথাটা আমাকে বলেছেন। এরপর আমি আমার মায়ের সাথে দেখা করিয়ে দিই ওনার। উনি আমার মায়ের সাথে আপনার মার সঙ্গে টিচার দেখা করে? জি। দেখা করে আমার মা যা আছে সবকিছু খুলে বলে, আপনার সম্পর্কে, আমার সম্পর্কে। ইভেন উনি আমার বাসার সামনে থেকে এসে আমার বাসা, বাড়িঘর যা আছে সব দেখে যান। এরপরে উনি আমাকে বলেন যে আমি তোমাকে বিয়ে করব। আমার ভেতরেও একটু ভালো লাগা ছিল একটু, যখন আমি দেখলাম যে না, আমার সম্পর্কে সবকিছু শুনে জেনে আমাকে ভালোবাসতে চাচ্ছে, বিয়ে করতে চাচ্ছে, ঠিক আছে। কিন্তু আপনার সম্পর্কে সবকিছু জেনে শুনে মানে কি? মানে হচ্ছে আমার আগে একটা বিয়ে হয়েছিল, আমি যখন এসএসসিটা কমপ্লিট করি ছোট বয়সে আমার একটা বিয়ে হয়েছিল। তো সেটা আমার মাকে বলে দিয়েছে, আমিও বলে দিয়েছি, কিন্তু আমার কথা উনি বিশ্বাস করেননি যে আমি বিবাহিত, আমাকে দেখলে নাকি মনে হয় না, এরকম বলতো আর কি। তারপর হচ্ছে আমার মা বিষয়টা যখন জানতে পারে, ওই দিন যখন দেখা করে, আমার মা বলে যে না, আমি তোমার কাছে আমার মেয়েকে বিয়ে দেবো না। কেন? আমার মা এর আগেও হচ্ছে ইতিমধ্যে খোঁজ খবর নিয়েছে ওনার সম্পর্কে, অনেকগুলো নেগেটিভ তথ্য পেয়েছে। যেমন এর আগে উনি ফার্মগেট ব্রাঞ্চে ছিল, আমি যখন ক্লাস করেছি তখন মোহাম্মদপুর ছিল, কিন্তু এর আগে ফার্মগেট ব্রাঞ্চে ছিল। ওইখানে ঠিক 1.5 বছর আগে অনলাইনে একটা নিউজ আসছিল, ওনার ধর্ষণ সংক্রান্ত একটা নিউজ, মানে ছাত্রীদেরকে, মেয়ে স্টুডেন্টদেরকে একটা উত্তক্ত করা নিউজ, যেটা আমি জানতে পারি নাই, আমি জানতে পেরেছি রিসেন্টলি, গণমাধ্যমে এসেছিল। এবং ওনাকে ওইখান থেকে বাদ দিয়ে দিয়েছে। তারপর পুরান ঢাকা যে ব্রাঞ্চটা ছিল ওইখানে ওনাকে নেয়নি, নিয়েছিল কিন্তু আবার বাদ দিয়ে দিয়েছে। এই সমস্ত কারণে মিরপুর থেকে মানে একই কাহিনী ওনার ছিল। এরপর আমার সাথে দেখা হয়েছে। তো এই কোনো কিছু আপনি তখনো জানতেন না? আমি তখনো জানতাম না। এই ঘটনাগুলো আপনি জানলেন কবে যে তার সম্পর্কে এরকম কাণ্ড? মানে আমি বলছি, আমি কাহিনীতে আসবো। আমাকে এমন করে রেখেছিল, আমাকে বাসা থেকে বের হতে দেয়নি। আমার হাতের ফোন, আমার 2টা হাতের ফোন উনি নিয়ে গিয়েছে, মানে আমি কারোর সাথে যোগাযোগ করব আমাকে এটাও করতে দেয়। আমার অনেক টর্চার। ওনার সঙ্গে আপনি যখন বললেন, আমাকে এই পর্যন্ত বললেন যে ওনার সাথে আপনার মানে রাজি হয় না মা দিতে। জি, রাজিটা করালো কেমনে? আমার মা রাজি হয়নি। এরপর ওনাকে আমি জানাই যে আমার মা কিছুতে রাজি হচ্ছে না, কিন্তু উনি বলে যে না, আমি তোমাকে বিয়ে করবো, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার মাকে একটা সময় রাজি করাবো, তুমি টেনশন করো না। দেন আমি হচ্ছে রাজি হই এবং ওনাকে আমি জানাই যে মা তো খুব অশান্তি করছে আমার, আমি এখন কি করব। উনি আমাকে বলে যে আগামী 7 দিনের মধ্যে আমরা বিয়ে করব, তুমি একটা বাসা নাও, আমাকে বলছে। তারপরে আমরা বিয়ে করে যখন দেখবে যে আমি ভালো, আমি তোমার উপযুক্ত, তখন উনি রাজি হয়ে যাবে। আমাকে ঠিক এইভাবে উনি আমাকে বোঝায়, আমি ওনার কথা মতো তাই করি। তখন আমার বাড়িতে আমার মা প্রচন্ড চাপ সৃষ্টি করছে, আমার মা কিছুতেই মেনে নিবে না। ওনার অফিস পর্যন্ত আমার মা এটা একটা কমপ্লেন করেছে, ওনার অফিসেও, কর্মক্ষেত্রেও কমপ্লেন করেছে,
লিখিত না, মুখে আর কি মানে complain গিয়েছে করেছে, উনি? গিয়েছে, বলেছে আচ্ছা। সবকিছু। যে আমার মেয়েকে ডিস্টার্ব করছে। জি জি। এরপর ওখান থেকে ওনাকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল একবার। ওকে। তারপর হচ্ছে উনি আমাকে এই কথাটা বলে, আমি খোঁজ খবর নিয়ে একটা আমার বাড়ি থেকে জাস্ট 10 মিনিট দূরত্বে, আমার নিজের বাড়ি থেকে 10 মিনিট দূরত্বে আমি একটা বাসা ভাড়া নিই। এবং ওইখানে হচ্ছে আমি বলেছি যে আমরা বিয়ে করব খুব শীঘ্রই, বিয়ের পরে আমি এখানে আমার হাজবেন্ড নিয়ে উঠবো, এখন আমি এখানে রাত থাকবো না, জাস্ট আমি 7 দিনের মতো গোছাবো। আমি আমার নিজের টাকা দিয়ে ওখানে আনুষঙ্গিক যা যা লাগে বেসিক নিড গুলো, আপনার টাকা দিয়ে মানে? মানে আমি এর আগেও 10 বছর শিক্ষকতা করেছি আমাদের আপনি নিজে ওইখানে। শিক্ষকতা আমি করেন? নিজে শিক্ষকতা করেছি 10 বছর। কিন্তু বাসাটা তো হাজবেন্ডের নেওয়ার কথা, নিবে তো সে, খরচটা করবে সে, আপনি কেন করছেন? উনি বলেছে তুমি করো আপাতত, এটা বলেছিল আমাকে। এজন্য আমি আমার টাকা দিয়ে হাড়ি পাতিল চুলা ফ্যান লাইট যা লাগে একটা মানুষ থাকার জন্য সবকিছু করতে থাকি। এবং একটা দিন বৃষ্টির দিন ছিল তখন, এটা বলছি আমি গত মার্চের মানে 2025 সালের মে মাসের 31 তারিখের ঘটনা বলছি, 25-এর? গত 25-এর। লেপ্ত শোক আমার বাসায় দিয়ে যায়, আমার বাসাটা ছিল 6 তলায়, তখন প্রচন্ড বৃষ্টি ছিল এবং লেবাররা যে দিয়ে গিয়েছে ওনাদের পায়ে প্রচন্ড নোংরা ছিল। আমি ওগুলো মুছতেছিলাম এবং পরিষ্কার করছিলাম, ক্লিন করছিলাম আর কি। এর আগে মানে ওনার সাথে আমার কথা হয়, উনি বলছে উনি মানিকগঞ্জ যাবে, আমাকে বললো মানিকগঞ্জ যাচ্ছি। এর মধ্যে আমার কোনো কিছু নেই, আমি কাজ নিয়ে প্রচন্ড ব্যস্ত, আমি কাজ করছি, হঠাৎ করে আমার দরজায় নক। আমি ভেবেছি হয়তো বাড়িওয়ালা এসেছে। যে তখন আমি আবার ফোন করেছিলাম কিছুক্ষণ আগে যে আমার পানিটা একটু সমস্যা হচ্ছে, মানে একটা কলে আর কি। উনি বললো যে ঠিক আছে আমি দেখছি, লোক পাঠাচ্ছি। নক করে, আমি দরজাটা খুলি দেখি উনি। আমি অবাক হয়ে যাই, আমি জিজ্ঞেস করলাম আপনি এখন আপনি না বলেন মানিকগঞ্জ যাচ্ছেন? উনি কোনো কথা বলে না, ঠকিয়ে আমার হাতে একটা ফোন ছিল, ফোনটা নিয়ে যায়, উপরের দরজাটা লক করে দেয়। তারপর মানে আমাকে প্রচন্ড মারে আর কি, চোরাচুরি করে, ধর্ষণ করে। আমি ওই রাতে কি করব বুঝতে পারছিলাম না। 7টার দিকে রুমে ঢুকে আমি 9টার মধ্যে আমার বাসায় ব্যাক করব, কারণ হচ্ছে আমার বাসাটা খুব কাছে, রিক্সা নিলে 5-6 মিনিট আমার বাসায় চলে যাওয়া যায়। 11টা পর্যন্ত উনি আমার বাসায় ছিলেন। আমার মা ফোন করে, আমি ফোন ধরতে পারি না, আমি কি করবো বুঝতে পারছিলাম না। ওই রাত এভাবেই কাটালাম। জোর করে, অথচ সে তো আপনার ভালোবাসা মানুষ, ওর সাথে 2 দিন পরে বিয়ে হবে। আমাকে বলেছে 7 দিন পরে বিয়ে করবে। একটা পবিত্র সম্পর্কের দিকে এগোচ্ছে, আপনাকে তাহলে জোর করবে কেন? অপবিত্র কেন করবে? জানি না, করেছে এটা। আপনি চিৎকার করার চেষ্টা করেন, বাধা দেওয়ার চেষ্টা আমাকে করেন? বলেছে তুই কি জীবন চাস নাকি চিৎকার করবি, যদি মরতে চাস তাহলে চিৎকার কর। আমি আর সাহস পাইনি, কারণ রুমের মধ্যে টোটাল আমি একা, আমাকে যদি মেরে ফেলে, আমি দিন শেষে এটা ভয় পেয়েছি, আমাকে যদি মেরে ফেলে। 11টায় উনি চলে যায় আমার রুম থেকে। চলে যাওয়ার পর আমি থাকি, সকালবেলা আমি কাউকে কিচ্ছু জানাই না, ফোনেও না, এমনি কোনো কিচ্ছু বলি না, চলে যাই ক্যানিগঞ্জ মডেল থানায়। ওখানে কি সবকিছু আমি বলি ওনাদেরকে। সবকিছু বলার পর ওনারা একটা মামলা দায়ের করে। আমি মামলা সম্পর্কে এতটা অভিজ্ঞ না, আমি বুঝিও না, এখনো পর্যন্ত বুঝি না আমি কোনটা কি। যখন মামলাটা হয় আমি বাসায় চলে আসি, আমার মেডিকেল করে এই সরকারিভাবে, ওখানে আমি 2 দিন থাকি থানায়। তারপর আমার সাথে মহিলা পুলিশ থাকে এবং সব শেষ করে প্রসিডিউর যা ছিল ওনাদের শেষ করে আমি বাসায় চলে আসি। ঠিক ওই দিন আবার আমাকে কল করে যে সুমাইয়া আমি আসছি। আমি বললাম না, আমি এটা আর সমর্থন করব না, কিন্তু আমি যে মামলা করেছি এটা ওনাকে আমি জানাই না। এটা আমাকে পুলিশে বলতে নিষেধ করে দিয়েছে, আপনি বলবেন না মামলা করেছেন। উনি আমাকে বলে তুই তো জানোস না, ঠিক এইভাবে আমি ওনার কথা কপি করছি, তুই তো জানোস না, আমি তো ভিডিও করে রেখেছি, যদি এখন তুই অস্বীকার করিস তাহলে আমি তোকে নেটে এটা ভাইরাল করে দিব। আমি আর কিছু বলি না, ফোনটা রেখে দিই। আমি পুলিশকে কল করি, যে উনি আমাকে বলেন আপনি চুপ করে থাকেন, আমাদের কাজ আমরা করব, আপনি টেনশন নেন না। কিন্তু আমি দেখলাম যে না, উনি আবার চলে আসবে আমার বাসায়। এরপর আমি ট্রিপল নাইনে কল করি। ট্রিপল নাইনে কল করার পর উনি আমার বাসায় আসছে, তার ঠিক 20 মিনিট পর পুলিশ আসছে। পুলিশ এসে ওনাকে ধরে নিয়ে গেছে আমার সামনে থেকে। আমারে তখন বলে সুমাইয়া আমি খুব অসহায়, তুমি তো জানো। উনি আমাকে আবার বলছে ওনার কথা, যে আমি খুব গরিব, আমার বাড়ি নাই, ঘর নাই, আমার বাবা নেই, বাবা অনেক ছোটবেলা মারা গেছে, আমি অনেক কষ্ট করে বড় হয়েছি, অনেক স্ট্রাগল করে পর্যন্ত আসছি, তুমি আমার ক্যারিয়ারটা নষ্ট করো না। উনি আমার এই কথাটা বলে। তখন আমার ভেতর থেকে প্রচন্ড জেদ কাজ করছে যে আমরা তো বিয়ে করব, তাহলে এইটা না করলেও তো হতো, আমরা তো খুব শীঘ্রই বিয়ে করতাম, আমার
প্রচন্ড জেদ কাজ করছিল। আমি কিছু বলি না, ওনাকে পুলিশ নিয়ে যায়। সারা রাত আমাকে পুলিশকে কনভিন্স করে 4 থেকে 5 বার উনি আমাকে কল করে একই কথা বলতে থাকেন এবং বলেন, তুমি যদি কালকে সকালে না আসো, আমাকে না বাঁচাও, তাহলে তোমাকে আমার হয়ে যাবে, কি বলে, রিমান্ড হয়ে যাবে। তুমি আমাকে আসো, বাঁচাও, আমি তো তোমাকে বিয়ে করবো, আগেই বলছি, ভালোবাসি তোমাকে, এরকম আমি নিজেকে করতে পারি নাই। উনি আমাকে এটা বলছে, কিন্তু আমি ভাবলাম যে না, তাহলে আমাকে বলে আসতো। আমার বাসায় যা আসলো আমাকে না বলে আসতো না, মিথ্যে কথা। উনি বলতেছে মানিকগঞ্জ। এরপর আমি যাই থানায় পরের দিন সকালে, যেদিন ওকে রাতে নিয়ে গেল, ওর ভাই কল করলো সারা রাত। পরের দিন সকালে আমি থানায় যাই, কিন্তু থানায় গিয়ে দেখি তখন আর কিছু করার নেই, অলরেডি ফাইল হয়ে গেছে এবং ওকে কোর্টে চালান করে দিবে 11টার মধ্যে। ও তখন আমাকে ফোনে করে, আমাকে দিক নির্দেশনা দেয়, ডিরেকশন দেয়। আমাকে ফোনের মাধ্যমে পুলিশকে কনভিন্স করে ফোনের মাধ্যমে আমাকে অ্যাডভোকেটের নাম্বার দিলেন, এবং ওই অ্যাডভোকেটের সাথে আমি যোগাযোগ করে আমার নিজের টাকা দিয়ে, আমার কার্ডে টাকা ছিল, আমার কার্ডটার সাথে ছিল, তখন 30,000 টাকা আমি বুথ থেকে তুলে অ্যাডভোকেটের সাথে কথা বলে ওনার জামিন করে। জামিনটা হয় আবার কিভাবে, বিয়ের শর্তে। অ্যাডভোকেট আমাকে বলে, যদি আপনি বিয়ে না করেন এই ধরনের মামলায় সাধারণত জামিন হয় না, আপনি আজকে বের করতে পারবেন না। এটা হচ্ছে গত 2025-এর জুন মাসের 3 তারিখের কথা বলছি। 3 তারিখ উনাকে অ্যারেস্ট করে 4 তারিখে ওনার জামিনটা হয় আর কি। আর ঈদটা ছিল কুরবান ঈদটা ছিল 7 তারিখে। ওই দিনই লাস্ট ওয়ার্কিং ডে ছিল, ওই দিনই কোর্টটা অফ হয়ে যাবে। এরপরে তা না হলে ওনাকে আর কি জেলেই থাকতে হবে সারাক্ষণ। একবার যদি জেলে নাকি চলে যায় আব্দুল্লাহপুর, তাহলে নাকি বের করাটা খুব টাফ হয়ে যাবে, আমাকে এমনটা বোঝায়। এরপর আমি বলছি ঠিক আছে, আমি রাজি হয়েছি, যেহেতু বিয়ে করবো, ভালোবাসি, রাজি হয়েছে, ওনাকে বের করেছি। এরপর আমি বললাম যে দেখেন, আমি তো একা এসেছি, আপনি যেহেতু একটা অগারেন্স করে ফেলেছেন আমার সাথে এরকম, আমি এখন আপনাকে আর বিয়ে করতে চাই না। যদি বিয়েও করতেও চাই আমার সময় লাগবে, আমি ফ্যামিলির সাথে কথা বলবো, আমার মায়ের সাথে, মাকে আমি আবার বোঝাবো, আমার আরো যারা আছে আমার ফ্যামিলির তাদের সাথে আমি কথা বলবো, দেন আপনার সাথে আমি ডিসিশনটা নিব। উনি আমাকে ওখান থেকে আসতে দেয় না। আমি বলেছি আমাকে 2 মাসের সময় দেন, আমি 2 মাস পরে বিয়ে করবো, কিন্তু আসতে দেয় না। তারপর বললাম 7 দিনের সময় দেন, আসতে দেয় না। আমি জজকোর্ট মোড় থেকে রাইসাবাজার মোড় পর্যন্ত চলে আসছিলাম, জজকোর্ট থেকে বের হয়ে ওখান থেকে রাইসাবাজার মোড় পর্যন্ত চলে এসেছি। আমাকে হাত ধরে টেনে নিয়ে গেছে, সব কিছু স্বাভাবিক। আমি ওনাকে যে অ্যারেস্ট করে নিয়ে গেল, ওনার মুখ দেখে মনে হয় না উনি আমার উপর রেগে আছেন বা ক্ষিপ্ত হয়ে আছেন, কিচ্ছু না। আমার হাত ধরে টেনে উনি অ্যাডভোকেটের চেম্বারে নিয়ে যান, ওখানে একজন হুজুর ডাকেন এবং বিয়ে পড়ান আর কি। আমাদের 5 লাখ টাকা কাবিনে বিয়ে হয়। তারপরে উনি আমার সাথে ওখান থেকে বের হয়ে বলে, ভাল লাগছে, আজকে বিয়ে করেই ফেলেছি, তাহলে চলো বুড়িগঙ্গা নদীতে 1 ঘন্টা আমরা ঘুরি। উনি 1 ঘন্টার জন্য একটা নৌকা ভাড়া করেন, কিন্তু আমি সাঁতার জানি না। ট্রলার যাচ্ছিল, ঢেউ উঠছিল, নামছিল, আমি প্রচন্ড ভয় পাই এবং 15 মিনিটের মধ্যে ওখান থেকে নেমে যেতে বাধ্য হয় আর কি। আমার জন্য আমি একটু ভয় পেয়ে যাচ্ছিলাম। এরপরে উনি বিয়ে করার পর সরাসরি আমার বাসায় চলে আসে। আমি যে বাসাটা ভাড়া নিয়েছিলাম, নতুন বাসাটা, ও বাসায় চলে আসে। এখন সিঁড়িতে উঠছে আর বলছে, এখন তো আমি তোমার হাজবেন্ড, এখন তুমি কাকে ডাক দিবা, দাও, এখন কি করবে, এখন পুলিশ কল করবা, এখন তো আর পারবা না। একটা বুকে সাহস থাকে না, ওইভাবে নিয়ে উনি সিঁড়িতে উঠছে আর আমাকে বলছে। যাই হোক, ওইভাবে চলছিল, সংসার করছিলাম, ভালোই যাচ্ছিল। কতদিন একসাথে ছিলেন? 10 মাস। সম্পর্ক স্বাভাবিক ছিল কতদিন? সম্পর্ক স্বাভাবিক বলতে, রাতে মারতো, সকালে সরি বলতো, অফিসে গিয়ে মারতো। কেন আমি জানি না, শুধু আমাকে মারতো। আবার বলতো ঠান্ডা ছিল, ঠান্ডার মধ্যে ঝর্ণার পানিতে 2 ঘন্টা ভিজতে হবে। প্রচন্ড শীতে কাঁপুনি ধরে যেত, কিন্তু ওনার মন ভিজতো না। আমি কান্না করতাম যে আমার শাস্তি দেওয়া কি হয় না, শাস্তিটা কি জন্য ছিল। শীতের মধ্যে ঝর্ণার নিচে দাঁড় করে রাখছে ভিজায়, কি অপরাধে? আমি জানি না। আপনি কেন দাঁড়ালেন? না হলে আমাকে মেরে ফেলবে। আমার ঘরে যে আমি রান্না করতাম, সেটা নিয়ে এসে গলার কাছে ধরতো, যে যাও গোসলে যাও, এখন তোকে মেরে ফেলবো আমার কথা না শুনলে। আমাকে এইভাবে টর্চার গুলো করেছে দিনের পর দিন। আমার মার সাথে কথা বলতে দেয় নাই। মা বিল্ডিং এর নিচে এসে দাঁড়িয়ে থাকছে, আমার মা আমাকে খুঁজে পেয়ে গেছে, বিল্ডিং এর নিচে এসে দাঁড়িয়ে থাকছে। উনি অফিসে গেছে করে, ওনার ওই যে বললাম না চাকরিটা চলে গিয়েছিল। টিচার হিসেবে কি উনি ভালো? তার টিচার হিসেবে উনি ভালো, আমি বলছি আমার ওখানে থাকাকালীন উনি 2 বার আইএলটিএস এক্সাম দিয়েছে, 2 বার। উনি আমাকে বলেছে লন্ডন যাবে, টাকা আমার কাছ থেকেই চেয়েছে, আমি রাজিও হয়েছিলাম, কিন্তু ওনার স্কোর আসেনি, মাত্র 5 এসেছে। কিন্তু উনি আইএলটিএস এর করান, ক্লাসও করান। উনি বলতে কি, একটা বিষয় চ্যাট জিপিটি আছে, জেমিনি আছে, তারপর ওই যে এআই
ইউটিউব এসব দেখে দেখে একটা বিষয় মানে আত্মস্থ করে দেন, ক্লাসে ওইটা পড়ান, মানে এইরকম আর কি। এই যে আপনাকে মারতেছে, এর 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 তো একটা সূচনা থাকে, মানুষ কোনো একটা ভুল করলে, জিদ করলে কিছুতে হয়। হাউ ইট স্টার্ট? আপনার গায়ে হাত তুলবে কেন? মানে শুরুর দিনটা কেমন, কেন গায়ে হাত তুললো আমাকে বলেন। শুধু হইতে পারে না বোন, এটা একটা মানুষ তার বউকে বা যার সাথে আসে সে শুধু মারবে? উনি আমার সাথে থাকতেই চায় না কখনো। উনি আমাকে সাথে এমন টর্চার করতে চেয়েছে যাতে আমি একটা সময় ওনাকে মানে ওনার থেকে আমার মনটা উঠে যায়। উনি শুধু আমাকে এখানে মেরেছে তা না, একবার এসেছে ঘুরতে, সেটা হচ্ছে যে রবীন্দ্র সরোবর ডিঙ্গিতে, সবার সামনে আমাকে মারলো। সবাই তাকিয়ে তাকিয়ে দেখলো, কেউ কিচ্ছু করলো না। কিন্তু একটা মানে পাগলের মতন একজন মহিলা ছিলেন, মানসিক ভারসাম্যহীন একজন মহিলা, উনি আমাকে ধরেছে, মানে আমাকে পেটের মধ্যে সরাসরি লাথি সবার সামনে। আমি পড়ে গিয়েছি, উনি আমাকে ধরেছে যে মানুষগুলো কেমন ধরছে না কেন। এরপর যখন ও দেখেছে যে এখন মানুষ সব একসাথে হয়ে যাবে, একটা কিছু হতে পারে বা পুলিশ কল করতে পারে, এরপরও ফিরে এসেছে, আমাকে মেরে চলে যাচ্ছিল। ওর বাসাটা আবার হচ্ছে যে এখানে ধানমন্ডি শুক্রাবাদে ছিল তখন। এবং গায়ে হাত কি 1-2 দিন তুলছে নাকি? অনেক দিন। মানে আমার ছবি আছে, এগুলো অলরেডি এগুলো ফেসবুকে ভাইরাল হয়েছে, বিভিন্ন সংবাদ মাধ্যমে ভাইরাল হয়েছে। এগুলো আমার এদিকে একদম দাগ নীল হয়ে যাচ্ছিল, এরকম আমাকে অনেক মারতো। আরেকদিন উনি মানিকগঞ্জ নিয়ে গিয়েছে, ওনার মানিকগঞ্জ বাস স্ট্যান্ড পর্যন্ত নিয়ে গিয়েছে। মানে বাসায়? মানে ওনার বাসা আমাকে কখনোই নাই, বাস স্ট্যান্ড পর্যন্ত নিয়েছে। ওই বাস স্ট্যান্ডের ওখানে আমাকে শুধু মার। কথা কি, আমার মা ফোন করেছিল, আমি বলতেছে কথা বলো, আমি বলছি না এখন কথা বলবো না, থাক পরে কথা বলবো। এই একটা কথাই বলেছি, এখন যেহেতু আপনার সাথে আছে এখন আমি কথাটা বলবো না। এই একটা কথা বলার কারণে সবার সামনে আমাকে মেরেছে। মানে আমি মানুষগুলো দেখলাম যে কেউ এগিয়ে আসে না, রাস্তাঘাটে কেউ কাকে মারলে সহজে প্রতিবাদ করতেছেন না। আমি ভয় পাচ্ছিলাম। আবার এই যে এখানে যে মেট্রো শপিং মলটা আছে শুক্রাবাদে, ধানমন্ডি 32-এর পরে, এই মেট্রো শপিং মলের সামনে আমাকে এমন ভাবে মেরেছে। পরে একজন মহিলা প্রতিবাদ করেছে, আপনি মারছেন কেন? বলে আমার ওয়াইফ। বলে ওয়াইফ হয়েছে তো কি হয়েছে, আপনি কেন মারবেন? ওই দিন ওটা আমাকে অনেক হেল্প করেছে, অনেক সহযোগিতা করেছে। আরেকটা মেয়ে ছিল, আরেকজন ভদ্র মহিলা ছিলেন, ওনারা আমাকে অনেক হেল্প করেছেন এবং বলেছেন আপনি কি কোনো করতে চান, মানে কোনো অ্যাকশন নিতে চান, তাহলে আমি আপনাদের হেল্প করব। কিন্তু ও তখন আমাকে ফোন করে, একটু দূরে গিয়েই ও মেয়েদের কাছ থেকে একটু দূরে গিয়ে আমাকে ফোন করে বলে আমি ভুল করছি, আমি আর মারবো না তোমাকে, আমি আর জীবনেও কখনো তোমাকে মারবো না, তুমি আসো। আমি ওর কথায় গলে যাই এবং ভাবি যেহেতু আমার বিয়ে হয়েছে, সংসার করব, আমি ওকে ভালোবাসি। একবার 2বার একটা মানুষের ভুল হইতে পারে, 100 বার তো বোন ভুল হয় না। আমি সংসার করতে চেয়েছিলাম। কেমনে সারা রাত ধরে আপনারা পিটাইতেছে, সকালবেলা ফোন করে সরি বলতেছে আর আপনি বলে যাচ্ছেন? আপনার এটা স্বাভাবিক লাগতেছে ব্যাপারটা? আপনার মনে হইতেছে না যে আপনি বরং ওরে প্রশ্রয় দিচ্ছেন যে আমারে মারো, কারণ আপনি কোনো অ্যাকশনই নিচ্ছেন না, কোনো প্রতিবাদ করতেছেন না? আমি ভাবতেছিলাম একটা সময় যে ভালো হয়ে যাবে, মানে একটা সময় এরকম ভাবছিলাম আমি। মানে মাইর খাইতে এক সময় ওর আর মারার আগ্রহ থাকবে। আবার একটু কথা বলি, আমি মারতো কিন্তু আবার সরি বলতো, আবার এসে মানে করতো যে একটা যত্ন আছে না, ওইটা যাতে আমি ভুলে যাই, ওইটা করতো। যেরকম মাথায় হাত বুলিয়ে দিত, সরি বলতো, আবার বলতো যে আমাকে এবারের মতো মাফ করে দাও, মাথায় তেল দিয়ে দিত, মানে এরকম। ওইটুকু আমি ভুলে যেতাম, মনে করতাম যে ঠিক আছে, হয়তো বা রাগে এরকম করেছে, কিন্তু আমি কারণ খুঁজে পেতাম না যে কেন আমার সাথে এরকম করতো। রাত্রে পিটাইতো, সকালবেলা অফিসে যেত, আবার সন্ধ্যার সময় এসে একটু যত্ন করতো, আবার আপনি সব ভুলে যেতেন, আবার রাত্রে মার খাওয়ার জন্য রেডি হয়ে যেতেন। শীতের মধ্যে গোসলে দাঁড় করে রাখছে আপনার কোনো অপরাধ ছাড়া, এবং আপনি এটা করতেছেন। কি ধরনের পারভার্সন এটা হইতে পারে বোন? আমি আবার একটু বিষের মধ্যে পড়ে গিয়েছিলাম, আমার মা তো মেনে নিচ্ছিল না, বাসাও যেতে পারছিলাম না ফেলে রেখে। মানে সবকিছু মিলে বাসায় প্রচন্ড কান্না করতাম একা একা, ফেলে চলেও যেতে পারছিলাম না। চলে যাবো কিভাবে? যখন বের হতো তখন লক করে যেত, আমি যে একা একা বের হয়ে যাব দরজাটা লক করে যেত। দিনের বেলা আপনার বন্দি রেখে যেত, তালা মেরে যেত। আমার কাছে কোনো ফোনও থাকতো না, মানে আমি যোগাযোগটা করবো কিভাবে, আমি যাবো কিভাবে, আমি সেটাও পারতাম না। কয় তলা ছিল বাসা আপনার? 6 তলা। তার উপরে আর কোনো ফ্ল্যাট ছিল না? না, আর কোনো ফ্ল্যাট ছিল না। তার নিচে ফ্ল্যাট ছিল? আপনি জানলা দিয়ে কখনো চিৎকার করছেন আমাদের দরজা খুলে দাও? অনেকবার করেছি, কিন্তু চিৎকারটা বাহিরে যায় না। যদি বাহিরে যেত তাহলে কেউ না কেউ এগিয়ে আসতো। অনেক সাউন্ড হয়েছে রাতে। বোন, এটা অস্বাভাবিক লাগলো না যে আমার উপর তলা থেকে কেউ চিৎকার করতেছে? তাহলে কি কেউ এগিয়ে আসতো না? কেউ আসে নাই। এটা কিন্তু বিশ্বাসযোগ্য না। মারামারি হচ্ছে, আমি জোরে কান্না করছি, অনেক জোরে চিৎকার করছি, কান্নাও করছি, আমার যতটুকু ভয়েস ছিল, কেউ এগিয়ে আসে নাই।
ও যখন নাই তখন আপনি দরজার ফাঁকা দিয়ে যদি চিৎকার করেন, দরজা আপনার খুলে দেবে না? এটা কেমন অস্বাভাবিক লাগতেছে না বোন? এটা আমি করিনি, মানে দিনের বেলা করিনি। যখন মারতো তখন কান্না করতাম, জোরে জোরে কান্না করতাম, ফুপিয়ে ফুপিয়ে তা না, জোরে জোরে কান্না করতাম। আর এমন জোরে দরজা ধাক্কা মারতো, মানে 2টা রুম ছিল, যে আমার মনে হয় দরজা ধাক্কাই তো বাইরে যাওয়ার কথা, কিন্তু কেউ কখনো এসে জিজ্ঞেস করে মানে আপনি দিনের বেলা কোনোদিন চেষ্টা করেন নাই বাইর না। হওয়ার? আমি দিনের বেলা কখনো চেষ্টা সে তালা মেরে যেত, আপনি ওতে খুশি ছিলেন যে ঠিক আছে রাইখা তো গেছে? না, আমি থাকতাম আর কি, ভেতরেই কান্না করতাম, থাকতাম তার ভেতরে। মানে আপনি বের হওয়ার জন্য তো চেষ্টাই করেন? না, আমি চেষ্টা করিনি, এই চেষ্টাটা আমি করিনি কেন? কখনো। আমি জানি না এটা কেন আপনি করিনি, তো সেটা আমি বাচ্চা জানি না, না। আপনার 10 বছর বয়সে না, প্রথম বিয়ে আমি মেনে নিলাম, তখন আপনি ছোট ছিলেন। এখন তো আপনি বাচ্চা না বোন, আপনার নিজের বাচ্চা আছে। সংসার করতে চেয়েছিলাম যে, মাইর খাই এইভাবে অপমানিত হয়ে। শিক্ষিত মানুষ আপনি, একজন চরম শিক্ষিত মানুষ, মাস্টার্স, অনার্স মাস্টার্স করা একটা মেয়ে। আজ একটা গ্রামের প্রতিবন্ধী অশিক্ষিত মেয়ে বলতো বোন আমার গায়ে লাগতো না, আমার তো লাগতেছে। অসুন্দর একটা মানুষ বলতো, তাও ধরে নিতাম যে কারণে আমারও লেগেছে, কিন্তু আমি কোনো উপায় পাইনি। আমি সংসার করতে চেয়েছি, আমি এখনো সংসার করতে চাই ভাইয়া, এখনো চাই, স্টিল নাও সংসার করতে চাই। আপনি পাগল, আপনি পাগল বোন। মানুষ জানোয়ারকেও প্রতিদিন মারে না, যেটা আপনার করছে। শুধু 1 দিন 2 দিন না, এই ঘটনা সবার সামনেও হয়েছে, গোপনেও হয়েছে, মারামারি এরকম হতো। আমাকে বলছিল যে সুমাইয়া আমরা এরকম থাকবো না, আমি এরকম থাকবো না, আমরা লন্ডন চলে যাব, তোমাকে নিয়ে লন্ডন যাব, তুমি টাকা দিবা। মানে আমার কাছ থেকে 25 লক্ষ টাকা চেয়েছিল। আমার ক্যানিগঞ্জে যে বাড়িটা সেটা আমার নামে, বলেছে সে বাড়িটা বিক্রি করে দিবা, 40 লাখ টাকা আমাকে দিবা। আমার কোনো ভাই বোন নেই, আমি লন্ডনে যাব, সেটেলড হব, তোমার মায়ের চিন্তা করতে হবে না। মানে আমাকে দিন শেষে এগুলো বলেছে। আমি রাজিও হয়েছিলাম। আপনি বাড়ি বেচে দেওয়ার জন্য রাজি ছিলেন তার জন্য? ও যে লন্ডন নিয়ে যাবে আমাকে নিয়ে, আমারই তো হাজবেন্ড সেটেলড হবে। মানে যেদিন থেকে ওনাকে আমি কবুল করেছি, ওনার সাথে আমার সংসার হয়ে গিয়েছে, তখন থেকে আমার ভেতরে একটা মানে চিন্তা ভাবনা চলে এসেছে আমার সাথে সংসার করব। প্রথম ওনাকে আমি বিয়ে করতে যাইনি, কিন্তু যখন মনে হলো আমি বিয়ে করে ফেলেছি, এবং আমি প্রথমে ওনাকে বলেছিলাম যে আপনি বিয়ে যে করেছেন আমাকে নিয়ে সংসার করবেন তো, সারা জীবন থাকবেন তো, আপনি শুরুটাই কেমন যেন শুরু করেছেন, শুরুটাই আপনার ভালো না, সুন্দর না। উনি বলতো আল্লাহর কসম, মায়ের কসম, বাবার কসম, আমি তোমাকে নিয়ে সংসার করব, এরকম ভাবে আমাকে বোঝাতো। মানে আমি থাকাকালীন অবস্থায় আমার সামনে আমি দেখিনি কখনো ওনার কথা বলতে, পরিবারে কারোর সাথে যোগাযোগ করে নাই। এরপর আমি একটা পর্যায়ে হচ্ছে একটু হলাম, মানে আপনার বাসায় এবার আমাকে নিতেই হবে, আমাদের বিয়ে অনেকদিন হয়ে যাচ্ছে। উনি আমাকে বলে আইএলটিএস এক্সামটা দিয়ে নি, স্কোরটা আসুক তারপরে আমি যাব। স্কোর আসলো না, মাত্র 5 আসলো। আরেকবার আইএলটিএস এক্সাম দিল, তাও স্কোর আসলো না, 5 আসলো। আমি বললাম আমি আর স্কোর মানি না, এবার আপনার বাসা আমাকে নিতে হবে। আপনার বাসা তো মানিকগঞ্জ, আমাদের ক্যানিগঞ্জ থেকে খুব বেশি দূরে না, আমাকে নিয়ে যান এবার আপনি। আমার অনেক টাকা ছিল, 15 লক্ষ টাকা। আমার বাবা এই সংসারে কি সেই কোনো ইনভেস্ট করতেছে? কোনো ইনভেস্ট করেনি। চাল ডাল, বাসা ভাড়া, বিদ্যুৎ বিল সবকিছু আমি করছি। আপনি তার মানে টাকা পয়সা বাসা ভাড়া দিয়ে একটা ছেলেরে রাখছেন, ব্যাপারটা তাই দাঁড়াইছে? জি এরকমই, ঘর জামাই রাখছেন? এরকমই। বাহ। আমার বাবা বিদেশে থাকেন, উনি 15 লক্ষ টাকা আমাকে দিয়েছিলেন। আমার ব্যাংক স্টেটমেন্ট আছে, জমানো উঠানো সবকিছু আমার ডকুমেন্টস আছে, এবং ওই টাকাগুলো উঠিয়ে ওনাকে আমি দেই। যদি একটা সিনেমাও দেখতে হয় আমাকে নিয়ে বসুন্ধরাতে, সেই টাকাটা আমার কাছ থেকে নিয়ে নেয়। এইভাবে উনি নিচ্ছে। মানে চলে কেন গেল, কোন প্রেক্ষাপট? বলছি, বলেছিলাম শুরুতে যে একটা মামলা করেছিলাম, মামলা, সেই মামলাটা শেষ হচ্ছিল না, মানে জামিন হয়েছিল, ওনাকে যায় হাজিরা দেয়, জামিন হয়। এখন উনি আমার কাছ থেকে টাকা আনে 2 লাখ করে, পিপিকে দিতে হবে, আবার টাকা আনে 50,000, ডেট আগাতে হবে। মানে 3 মাস পর পর একটা ডেট দিচ্ছিল। উনি আমাকে বলে আমার তো লন্ডন চলে যাব, আমি আবার আইএলটিএস দিব, তুমি চিন্তা করো না, আমার 6.5 আসবে, তুমি টাকা দিবা, তোমাকে নিয়ে চলে যাব। তো এই যে মামলাটা যদি থাকে আমরা যেতে পারবো না। আর বলে তোমার টাকাই তো শেষ হচ্ছে, তোমার টাকা মানে আমার টাকা, এখন তোমার টাকা যে শেষ হচ্ছে, তুমি কি চাও যে এভাবে আরো টাকা যাক, আমরা তাড়াতাড়ি শেষ করে ফেলি, মামলাটা তুমি উইথড্র করো। এরপর আমি ধাপে ধাপে 3-4 বার জাজের সামনে দাঁড়িয়ে জবানবন্দি দেই, এবং আমি বলি যে আমার হাজবেন্ড এবং আমি দুজন স্টুডেন্ট বিষয়ে চলে যাব, ইউকে যাব। আমার হাজবেন্ডকে খালাস করে দেন, মামলাটা থেকে মওকুফ করে দেন। মানে বিচারককে আপনি বলেন সেটা? বিচারককে আমি বলি, বিচারক আমার কথার উপর ভিত্তি করে সেই মামলাটা একবারে খালাস দিয়ে দেয়। খালাস দেয় হচ্ছে 10 মাস পরে। আচ্ছা, মার্চ মাসের 30 তারিখ 2026 সালের। এই 10 মাস
আমাকে মেরেছে, ধরেছে, আমার টাকা নিয়েছে, ভালো ব্যবহারও করেছে, ঘুরেছেও, মানে সবকিছু মিলিয়ে আর কি সংসার যেমন যায়, ভালো মন্দ সবকিছু। না, সংসার এরকম যায় না বোন। সংসারে হাজবেন্ড কাজ করে, সংসারে হাজবেন্ডরা টাকা দেয়, সংসারে হাজবেন্ডরা বউয়ের গায়ে হাত তোলে না, এইভাবে যায় না। দায়িত্ব হাজবেন্ড না, এখানে দায়িত্ব আপনি ওয়াইফ নিছেন। জি। এইভাবে সংসার যায় না, এটা সংসার না। এরপর মামলাটা শেষ হয় 30 তারিখ। 31 তারিখ থেকে আগে তার যেরকম আচরণটা ছিল পুরোপুরি আচরণটা চেঞ্জ। মানে যেদিন মামলা শেষ হয়, যেদিন মামলা শেষ হয় তার পরের দিন থেকে 30 তারিখ মামলা শেষ হয়, 31 তারিখ থেকে আমি আর তাকে চিনতে পারছি না। কেমন? পুরোপুরি চেঞ্জ। আমার দিকে তাকায় না, আগে যেরকম কথা বলতো, ফোন করে খোঁজখবর নিত, মানে ফোন করে না, এই যে কি বলে ওইটাকে, বাসায় এসে যে একটা খোঁজখবর নিত, আমার কাছে ফোন ছিল না কোনো। তারপর টেক্সিটি নিচে ছিল, টেক্সিটিতে ফোন করতো, গিয়ে একটু দেখে আসেন তো, একটু কথা করে আসেন, দরজার বাইরে থেকে একটু কথা বলে আসেন যে ও ঠিক আছে কিনা, নিত। মানে তারা গিয়ে দেখতো বাইরে তালা দেওয়া এবং ভিতরে কথা বলতো, আমি আছি, আপনি ঠিক আছেন? আমি জি ঠিক আছি, এরকম মাঝে মধ্যেই হতো। কি বলেন আপনি? এগুলো সাইকো থ্রিলারের মুভির মতো লাগে আমার কাছে। নিচ থেকে একটা দোকানদার উঠতেছে উপরে, বাইরে থেকে তালা দেওয়া একজনের সাথে কথা বলে চলে আসতেছে। এটা আবার আমাকে কিভাবে কনভিন্স করেছে, তোমার মা এসে তোমাকে নিয়ে যাবে, যদি তালা দিয়ে না দেখে, মানুষজন নিয়ে আসবে, তোমার মা তোমাকে তুমি খুলতে বাধ্য হবা। কেন আমি তালা ভেঙে খুলতে পারবে না তোমার মা? এইভাবে আমাকে আর কি বুঝিয়ে। আপনি এটা বুঝলেন না যে মা তো দুইটা বাড়ি মারলে তালা ভেঙে যাবে? আমার এখানেই ভুল হয়ে গেছে, আমি মায়ের কথা শুনি নাই, এটা আমার সবচেয়ে বড় ভুল হইয়া, মায়ের কথা আমি শুনি নাই। আমি যদি তখন মায়ের কথা শুনতাম আমি ওনার সাথে বিয়ের জন্য রাজি হতাম না। আপনি মায়ের কথা না শুনলেন, কিন্তু যে লোকটার সঙ্গে আপনি বিয়ে করবেন, থাকবেন বলে প্ল্যান করলেন, তার গ্রামের বাড়িতে আপনি একবার খোঁজ নিলেন না? এটা কি ধরনের কথা বোন? সেগুলো আমি এখন চিন্তা করছি, যে আমি এখন যে খোঁজ খবরগুলো নিচ্ছি। আপনি গিয়ে বাসার ফ্লোর মুছতেছেন আর একটা বাসা নিবেন, অথচ আপনি ওর গ্রামে যাইতেছেন না খোঁজ নেওয়ার জন্য। ওরা আসলে এখানে আমার ভুল হয়ে গেছে, মানে ও যা বলেছে আমি সেটা বিশ্বাস করেছি। আর নিজের মা বাপকে ভুলে গেছে। আমি সব ভুলে গেছি। আমি যে নিজে থেকে একটু খোঁজ খবর নিব, আমার সেটা মাথায় আসে নাই। এটা কি ক্লাস করা? এটা বিয়ে করা। কারো গ্রামের বাড়ি খোঁজ না নিয়ে বিয়ে করে ফেলবেন আপনি? আমি যখন জানতে পারলাম ওনার ভাই ছিল না, ওইটা আমি আকাশ থেকে পড়ে গেছি। আমার সাথে কিভাবে মানে যত্ন করে আমাকে ঠকাইলো, আমি এইটা অন্তত আমি আশা করি নাই যে ওনার ভাই। আমার এখনো মনে হচ্ছে তাহলে ভাই এত কিছু জানে কিভাবে? উনি হয়তো শিখিয়ে দিয়েছে, এটা এখন আর কি বুঝতে পারছি। যখন আমাকে ছেড়ে চলে গেছে আমি খোঁজ খবর নিলাম, তো এইভাবে আর কি আমার খোঁজ নিচ্ছিল। 31 তারিখ 31 তারিখ মামলা শেষ হলো। 31 তারিখ মামলা শেষ হলো। 31 তারিখ থেকে আমাকে আর চিনে না। বাসায় আসে এসে কেমন যেন মানে আছে না, হাজব্যান্ড ওয়াইফের একটা মানে মনে হচ্ছে যে আমরা আছি আর কি, এমনি ভাই বোন আছি। 31 তারিখ থেকে আসছে, খাচ্ছে, আমি রান্না করছি, ওরকম কথা না, কোনো কিছু না। এরপরে আমাকে 7 তারিখে অফিসে যায়, অফিসে গিয়ে আবার উনি বাসায় আসে দুপুরে খাবার জন্য। দুপুরের দিকে বাসায় এসে আমাকে বলে আমি তোকে নিয়ে সংসার করবো না। 7 তারিখে? 7 তারিখে। কেন? এতদিন মামলার ভয়ে তোর সাথে আমি ছিলাম, এখন তোর সাথে আমি সংসার করবো না, স্পষ্ট করে আমাকে বলে দেয়। আমি আর ওটা মেনে নিতে পারি না। তখন আমি খুব রাগারাগি করি। উনি আবার অফিসে চলে যায়, অফিস থেকে আবার রাতে আসে। ওই রাতে আমাকে প্রচন্ড মারে, আবার মারে। মেরে আঘাতগুলো মানে করতেন কেমন করে? বা হাত দিয়ে, মানে উনি অনেক সুঠাম দেহের অধিকারী, 5 ফিট 10 ইঞ্চি এবং সুঠাম দেহের অধিকারী। উনার এক হাতের সাথেও আমার পারা পসিবল না, মানে উনি এরকম ধরলে আমার পক্ষে নড়াই পসিবল না। মারতো মাথায়? হ্যাঁ মারতো, এই পাশটা বেশি মেরেছে, মানে থাপ্পড় দিত। আমার কাছে ছবি আছে, ছবিগুলো দেখলে বুঝতে পারবেন যে এরকম ভাবে আমাকে মারতো এবং মেরে ধরে তারপরের দিন হচ্ছে চলে যায়। এরপরে আমার ফোন ছিল iPhone 16 Pro Max এবং আরেকটা ছিল Redmi A5, ওই দুইটা ফোন ওনার কাছে ছিল। এরপর ওই দুইটা ফোন উনি নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর ওই দিন আর তালা লাগায় না। তারপর আমি বের হয়ে আমার মার সাথে আমি যোগাযোগ করি যে মা আমার সাথে এগুলো বলছে আমাকে। আমার মা এর আগে মামলার কথা জানতো না, এর আগে মানে বিয়ে করেছে এটা শুনেছে আর কি, মানে আমার সাথে শারীরিক মিলন হয়েছে সেটাও জানতো না। আমার সাথে এই 10 মাসে আমার মার একটা দিনও দেখা হয়নি, একটা দিনও দেখা হয়নি। আপনি ফোন করা ট্রাই করেন নাই? করেছি,
কিন্তু আমি পারিনি। মানে আমার ওই যে যখন রাতে বাসায় আসতো আমি ফোন করতে যাইতাম, আমার বাসায় আবার হচ্ছে কি আমার মার একটা বাটন ফোন, আমার মার স্মার্টফোন নেই। স্মার্টফোন ছিল যে এখন যেটা আমি নিয়ে এসেছি এটাতে শুধু ওয়াচ শুনতো, এটার মধ্যে সিম ছিল না। এখন ও আমার হাজব্যান্ড আমার কাছ থেকে 2টা ফোন নিয়ে যাওয়ার পর থেকে এখন আমি ফোনটি ইউজ করছি। এটা আমার ওই বাসায় ছিল এবং নেটওয়ার্ক পেতো না রাতের বেলায়, আমার মা বাসায় ঘরের মধ্যে থাকতো। আর হচ্ছে আমি যখন ফোন করতাম বা ফোন করতে চাইতাম আমাকে বলতো ফোন করতে হবে না, মানে হাত থেকে ফোনটা নিয়ে যেত। জোরাজোরি করলেও যে মার খেতাম, মারই তো কত খাওয়া যায়, আমার তো একটা শরীর মানে সারা শরীর ব্যথা হয়ে যেত। আমাকে ডক্টরের কাছে পর্যন্ত মারতো, আবার ডক্টরের কাছে সেই নিয়ে যেত। মানে এ পর্যন্ত আমাদের যে কলাতে যে মডার্ন হসপিটাল আছে সেখানে অনেকবার আমার রেকর্ড আছে এরকম যে অসুস্থ হয়ে হয়ে রাত 2টা 3টা 4টায় আমি আপনি ডাক্তারের কাছে গিয়ে কি বলতেন? আঘাতটা কেমনে পাইছেন? বলতো যে ব্যথা পেয়েছে, এটাই বলতো। ডক্টর জিজ্ঞেস করতো কিন্তু সেটা আর স্পষ্ট করে বলতো না, বলতো যে ব্যথা পেয়েছে, ওর শরীর ব্যথা, রোলাক দিত এরকম মানে লিখে দিত। আবার মাঝে মধ্যে বলতো শরীর খুব দুর্বল, আমাকে স্যালাইন দিত। আবার পেটে যখন লাথি মারতো পেট ব্যথা হয়ে যেত, পেটে লাথি মারতো তখন বলতো পেট ব্যথা করছে, পেট তখন স্যালাইন দিত, ইনস্ট্যান্ট ব্যথা কমতো আর কি। এরকম যে এইরকম ভাবে মাইর খাইছেন আমার কাছে মনে হইতেছে যে মানে ভাই আমার মানে কোন সুস্থ মানুষই লাগতেছে না। একটা মানুষ কয়বার মাইর খাইতে পারে জীবনে? আমার কাছে ডকুমেন্টস গুলো আছে, মেট্রো শপিং মলের সামনে মেরেছে, ডিঙ্গিতে মেরেছে, মোহাম্মদপুর 3 রাস্তার মোড়ে মেরেছে, যে নিচে আছে ওখানে সিসি ক্যামেরাও আছে, ওগুলোর সামনেই আমাকে মেরেছে। মানুষের সুন্দর মুহূর্তের স্মৃতি থাকে, আমি অমুক জায়গায় ঘুরতে গেছি, অমুক জায়গায় ঘুরতে গেছি, আর আপনার স্মৃতি হচ্ছে আমাকে অমুক জায়গায় মারছে, অমুক জায়গায় নিয়ে মারছে, অমুক জায়গায় নিয়ে মারছে। হায় রে। মানিকগঞ্জে নিয়েও মেরেছে। মানিকগঞ্জ সিনেমা দেখতে গিয়েছি ওনাদের ওইখানে, বসুন্ধরা সীমান্ত সম্বারে কোথাও টিকিট নেই, টিকিট না থাকার কারণে মানিকগঞ্জ নিয়ে গিয়েছে, ওখানেও মেরেছে আমাকে। মানে আমাকে অনেক মেরেছে, এটা বলার মতো না। কিন্তু তারপর আমি সংসার করতে চেয়েছি ওনার সাথে, আমি তারপরেও সংসার করতে চেয়েছি। 7 তারিখের কথা বলেন। ওই দিন ছিল রাতে আমাকে মারলো, 8 তারিখে চলে যায় আমার এখান থেকে, তালা লাগাই না ওই দিন। আমি ওর সাথে কন্ট্যাক্ট করতে পারি না, আমি চলে আসি ওর অফিসে, মোহাম্মদ ব্রাঞ্চে চলে আসি। এখানে আসার পর ওকে আর আমি পাই না, মানে ও এখানে নাই। আমি ম্যানেজারকে জিজ্ঞেস করি, বলে ছিলেন তো, এখন এখানে নাই। মানে ওনাকে ক্লাস আছে? বলে হ্যাঁ ক্লাস আছে। স্টুডেন্ট আসে ঘুরে ঘুরে চলে যায়, ওনার ফোনটা সুইচ অফ পায়। আমার কাছে আর ফোন নেই যে ওনার সাথে আমি যোগাযোগ করব। তারপরও আমি আল্লাহ করে মসজিদের নিচে নেমে একটা লাইব্রেরি আছে ওখানে গিয়ে একজন লোককে বলি যে আমার হাজব্যান্ডকে আমি একটা কল করবো, আপনার ফোনটাকে একটু দিবেন। উনি আমাকে দেয়, কিন্তু ফোনটা আমি সুইচ অফ পাই। দেন আবার আমি অফিসে যাই, ওখানে বসে থাকলাম প্রায় 2 ঘন্টা, উনি আসে না। তখন আমি বুঝতে পারি যা ঘটার ঘটে গিয়েছে, এতদিন মামলার ভয় ছিল, আর আসবে না। এরপর সত্যিকার অর্থে আর আসে না। আমি আমার বাসায় যাই, এই ফোনে আমার সিম নেই, মানে আমার নামে যে রেজিস্ট্রেশন করা সিমটা ছিল সেটা তুলে আমার এখানে নেই, আমারটা দিয়ে আমি ট্রাই করি। এরপর ফোন সুইচ স্টপ পাই, কিন্তু হোয়াটসঅ্যাপে ওনার সাথে আমার 2 একবার কথা হয়েছে। আমাকে একবার বলে তোকে নিয়ে সংসার করব, কিন্তু আমার মানিকগঞ্জে থাকতে হবে। ওনার এলাকাটা হচ্ছে নিতান্ত একটা চর, মানে যমুনা নদীর ওই পারে, কোনো রিক্সা নাই, কোনো গাড়ি নাই, কোনো হসপিটাল নাই, কোনো কিছু নেই। বলে ওইখানে যাবি, ওখানে ধান সিদ্ধ করবি আমার মায়ের সাথে, ওখানে এভাবে থাকবে। আমি বলছি ঠিক আছে। বলে আমি থাকবো সিলেট, আমি সপ্তাহে 1 দিন যাবো, আমি নাও যেতে পারি, আমাকে এরকম ভাবে বললো। এরপরে হচ্ছে আমি ওনার সাথে আরো কন্ট্রাক্ট করি যে ঠিক আছে আমার ভুলটা হয়েছে কোথায়, আপনি আমাকে ধরে দেন, আমি আমার ভুলগুলো শুধরে আপনার পা ধরে ক্ষমা চাইবো। আপনি যদি বলেন প্রকাশ্যে পা ধরে ক্ষমা চাইতেন তাই করবো, আপনি আমাকে নিয়ে সংসার করেন, আপনি আমাকে ছেড়ে যায় না। ওনাকে আমি বিভিন্নভাবে বলতে থাকি। আমি বলেছি ঠিক আছে সব দোষ আমার, মেনে নিলাম, তা আপনি আমার কাছে আসেন, আমি আপনার পা ধরে মাপ চাইবো, আপনার পা ধরে থাকবো, আপনি যেভাবে রাখবেন আমাকে আমি সেভাবেই থাকবো। ওনার আমি এটা বলি, কিন্তু আসে না। পরে হুট করে আমার মনে হলো যে উনি আমাকে নিয়ে সংসার করবেই না, কারণ আমার মামাতো ভাই, আমার খালু, আমার ওখানকার যে কাজিনরা রয়েছে, আমার এলাকার যে গণ্যমান্য ব্যক্তিগুলো রয়েছে, সবার মাধ্যমে আমি শুনতে পাই, আমাকে বলে সুমাইয়া তোর হাজবেন্ড কল করেছে, তোকে নিয়ে সংসার করবে না, এতদিন মামলার ভয় ছিল, এখন আর সংসার করবে না। আবার আমি ওনার সাথে কন্ট্যাক্ট করি, কিন্তু উনি আমার কাছে বলে যাচ্ছে একবার বলে সংসার করবো, একবার বলে করবো না, স্পষ্ট করে কোনো কিছু বলে না। তো এর মধ্যে আবার উনি একজন অ্যাডভোকেট, ওনার স্টুডেন্ট নাকি ছিল আর কি, পুরান ঢাকা শাখার একজন অ্যাডভোকেটের মাধ্যমে আমাকে ফোন করে বলে যে স্যার আপনাকে নিয়ে সংসার করবেন, আপনাকে ছেড়ে দিতে চাচ্ছে। আমি বললাম কিভাবে ছেড়ে দিবে, এমনি নিয়ে ছেড়ে দেবে আমাকে? মানে আমার দোষটা কোথায়? আমাকে যদি একটা দোষ দেখায় তারপর আমার কাছ থেকে যাক, বা উনি আমাকে বলুক যে এখানে তোমার সমস্যা আছে, আমি ওটা সমাধান করি, আমি ওটা নিজেকে শোধরানোর চেষ্টা করি। আর আমার মনে হয় না এই 10 মাসের মধ্যে আমি ওনার সাথে অনেক অন্যায় করে ফেলেছি। উনি দিনে বাসায় থাকতোই না, রাতে আসতো 10টায়,
আমার বাসায় একটা ফ্রিজ, অনেকবার বলেছেন ওটা ফ্রিজ কিনেন, একটা ফ্রিজ কিনেন, বা আমি আমার টাকা দিয়ে ফ্রিজ কিনি, আপনি আমার কাছ থেকে এত টাকা নিন না, আমাকে একটু হেল্প করেন, আমার টাকাটা দিয়ে আমি ফ্রিজ কিনি। উনি বলছে না, ফ্রিজ কেনার দরকার নেই। রাতে মাছ নিয়ে যেত, রাতে রান্না করতাম 12টা-1টা পর্যন্ত, খেতে খেতে 2টা হতো, আবার ঘুমাতো, চলে যেত। মানে ওনার সাথে আমার দেখাই হতো অতটুকু। আসলে আমি রান্নায় ব্যস্ত হয়ে যেতাম, খেতে ঘুমিয়ে পড়তাম, আবার সকালে চলে যেত, এতটুকুই ছিল। তো ওই সময় আমি বললাম যে ওনার সাথে আমি অন্যায়টা এতটুকু সময়ের মধ্যে কি করে ফেলেছি। টাকা পয়সাও দিলাম, লন্ডন যাবে সেটেল করেও দিতে চাইলাম, উনি আমার বাড়ি বিক্রি করে পর্যন্ত ওনাকে আমি সেটেল করে দিতে চাইলাম, 40 লাখ টাকা চেয়েছে, তাও রাজি হলাম। তাহলে আমার ভুলটা কি ছিল? উনি বলে সেটা আমি জানি না। উনিও মানে এই কথাই বলছে, ডিভোর্সের পক্ষেই কথা বলছে, আপনি ডিভোর্স দিয়ে দেন ওনাকে, স্পষ্ট করে আমাকে এই কথা বললো। আমি বলেছেন আমি ডিভোর্স দিব না, আর যদি ওনার কোনো কথা থাকে তাহলে আমার এলাকায় আসুক, আমার ফ্যামিলির, আমার এলাকার বাসী সবাইকে আমি জানিয়েছি যে আমার সাথে এই করে, মুরব্বীরা কথা বলবে। উনি যদি আমার সাথে নাও থাকতে চায় বা থাকতেও চায়, আমাকে বলে থাকবো, ওদের সবাইকে বলে থাকবো না, তাহলে আমার সামনে এসে কথা বলুক। কিন্তু উনি দিন শেষে আসে না। হঠাৎ করে আমার মনে হলো যে না, আমার তো যা যাওয়ার চলেই গেছে, টাকা গিয়েছে, মান সম্মান গিয়েছে, একটা বিয়ে, হসপিটালে যেত, বলতো আমি সুমাইয়ের হাজবেন্ড। ওইখানে আমার এলাকায় সবাই আবার আমাকে চিনে, কারণ আমি 10 বছর শিক্ষকতা পেশায় ছিলাম। আর ওখানে আমি একজন শিক্ষিত একজন পার্সন, কোনো প্রবলেম হলে কেউ আমার কাছে আসতো। আর আমার এলাকার বেশিরভাগ স্টুডেন্টই মানে আমার হাত দিয়েই গড়া। এমন মেয়ে আছে, ওরা 2জন বাচ্চার মা হয়ে গিয়েছে, আমার স্টুডেন্ট, বা ছেলেরাও, একজন ছেলের বাবা হয়ে গিয়েছে, বাচ্চার বাবা হয়ে গিয়েছে, আমার পড়িয়েছেন। আমি অনেক ছোটবেলা থেকে টিউশনই করি, তো ওই হিসেবে আমার একটা পরিচিতি আছে, সম্মান আছে। হ্যাঁ, তো আমাকে সবাই চিনতো। দোকানে যেতাম, কসমেটিক্সের দোকানে, বলতো আমি সুমাইয়ের হাজবেন্ড, মানে সবার কাছে পরিচিতিটা আমি দিয়ে ফেলেছে। আমার বাসায় যেতাম, উনি আমাকে নিয়ে যেত, কিন্তু আমার বাসায় ঢুকতাম না কখনো। আমার বাসার এলাকা যে আছে ওখানে চা খেতাম, কফি খেতাম। আমি অনেকবার বলেছি আমার বাসায় যাই, বলেছেন না। আমার এলাকার লোকজন ঠিকই ওনার সাথে আমাকে দেখেছে যে উনি আমার হাজবেন্ড, আমার এলাকার সবাই জানাজানি যত রকম হওয়া দরকার হয়ে গিয়েছে। তো এই যে এখন জানাজানি যে হলো, আমি ওনাকে বললাম যে ঠিক আছে, আপনি আসেন, আমার সাথে সংসারটা করেন বা না করেন, এলাকা যেহেতু জানাজানি হয়ে গিয়েছে, আপনি এটা সমাধান করেন। কিন্তু উনি আর আসে না। তারপর আমি ভাবলাম যে ঠিক আছে, আমার আর এইভাবে হবে না, আমি মামলা করি একটা। এরপর আমি কোর্টে যাই, কোর্টে ওনার নামে একটা মামলা হয়, এবং মামলাটা হচ্ছে জাজ আমার কথা শুনে, এবং আমার সিচুয়েশন তখন এমন ছিল যে আমাকে মেরেছিল, যে এ পাশে দাগ একদম হয়ে গিয়েছিল, দাগ পড়ে গিয়েছিল। আমি এখন ট্রিটমেন্ট নিয়েছি। এরপর জাজ সরাসরি হচ্ছে FIR দিয়ে দেয়, মানে অ্যারেস্ট যেটা আর কি, ওইটা দিয়ে দেয়। তারপর আমাকে অ্যাডভোকেট বলে উনি আপনার সাথে যেহেতু প্রতারণাটা করেছে, আপনি আগের মামলাতে আবার উচ্চ আদালতে আপিল করেন। যেহেতু আপনার টাকা পয়সা নিয়ে গিয়েছে, উনি যদি সংসার না করার থাকতো উনি শুরুতেই বলতে পারতো যে সংসার করব না, টাকা পয়সা নেওয়ার দরকার নেই বা এগুলো। এরপর উনি এটাও করেছেন, উচ্চ আদালতে আগের মামলাটা আপিল করেছেন। এরপর আমি বাসায় আসি। বাসায় আসার পর আমি খুব কান্না করছিলাম। এরপর ওনার যে অফিস আছে, যে ব্রাঞ্চটা আছে, ওখানে আমি হেড অফিসে যাই। এটা হচ্ছে মিরপুর 10 নম্বরে হেড অফিসটা। ওখানে জিএম স্যারের সাথে কথা বলি। জিএম স্যার আমাকে বলেন, আপনি কি জানেন না, জেনে শুনে বিয়ে করবেন না, আপনি ওনাকে বিয়ে করেছেন। ওনার তো ফার্মগেট ব্রাঞ্চে একটা ঝামেলা হয়েছে, মেয়েদেরকে উত্ত্যক্ত করা নিয়ে অনলাইন নিউজ হয়েছে, আপনি ওনাকে কেন বিয়ে করলেন? তখন আমি আরো ঘাবড়ে যাই যে কি বলছে উনি। অথচ মানে এই ছেড়ে যাওয়ারও অনেকদিন পরে আপনি সত্যিটা জানতে পারি। আচ্ছা। এরপরে আমি মানে তখনই একদম ভেঙে পড়ি যে আমাকে বলল, আমি শুনেছিলাম, আমি যখন ক্লাস করি তখন শুনেছিলাম উনি ফার্মগেট থেকে এখানে চলে এসেছেন এবং ফার্মগেট একটা ঝামেলা হয়েছে, এটা শুনেছি। ওনাকে জিজ্ঞেস করেছে কি ঝামেলা, তখন আমি ওনার স্টুডেন্ট, ক্লাস করি, কথা বলি আর কি টিচার হিসেবে। বলে আমি টাকা পেতাম, আমার টাকা ম্যানেজার দিচ্ছিল না, যে কারণে ওনার গায়ে হাত তুলতে গিয়েছিলাম, এই জন্য আমাকে ওখান থেকে বাদ দিয়ে দিয়েছে, এই জন্য আমি মোহাম্মদপুরে এসেছি। আমাকে এই কথা বললাম, এটার উপরে বিশ্বাস করে আছি। কিন্তু ওইখানে গিয়ে যখন আমি এটা শুনতে পারি জিএম স্যারের কাছে এই কথাটা, তখন আমি আকাশ থেকে পড়ে যাই যে আসলে সবাই যা বলেছে তা তো সত্যি। আমি এতদিন একটা মিথ্যের মধ্যে ছিলাম, একটা বিভ্রান্তির মধ্যে ছিলাম, একটা প্রতারণার মধ্যে আমি ছিলাম। মানে তখন আমার মনে হয় দোষটা পুরোপুরি আমার, কারণ আমি যাচাই করি নাই কোনো কিছু। আমি পারতাম তো, ওই যে বললেন যে চিৎকার করা যেটা, বা যখন ওই যে ম্যানেজার আসতো বাসা বাড়িওয়ালা বিল্ডিং এর ম্যানেজার, বললেই হতো তার মানে একটা কল দাও, 999 কল দাও, যে কোনো জায়গায় পারা যেত। ওনাকে বলতে পারতাম যে আমি বিপদে আছি, আপনারা আমাকে সাহায্য করেন। তখন আমার মনে হয় আমি দোষী, কারণ আমি ওনার কথা, সম্পূর্ণ ওনার কথা আমি বিশ্বাস করেছি। কেন বোন, কেন? আমি ভালোবাসি ওনাকে, আমি অনেক ভালোবাসি। কিন্তু আপনি যখন ঘর করতে যাচ্ছেন তখনও তো আপনি বলছেন যে আপনি মানে বিয়ে করার আগে তখন আপনি বলছেন যে আপনি ভালোবাসেন নাই, জাস্ট বিয়ে করতে চাইছি বলে আমি রাজি। যখন বিয়ে করে ফেলেছি
তার আগে যখন আপনি কেসটা করলেন, আপনাকে জোর করলো, সে জি, জোর বিয়ে করে করার মেলামেশা করলো, সেই মুহূর্ত পর্যন্ত তো আপনি ভালোবাসেন নাই। ভালো লাগা ছিল, কিন্তু ভালো বিয়ে লাগা ছিল। করতে চাইনি। রাইট, আপনি বিয়ে করতে চান নাই, কিন্তু আবার তাহলে নিজে ঘরও খুঁজছেন। ওই যে বললো যে 7 দিনের মধ্যে আমরা বিয়ে করব, ব্যাস আমি তোমার মাকে ম্যানেজ করব, কনভিন্স ব্যাস করব তোমার মাকে। আমি একটা ভালোবাসি না একটা ছেলেকে তখনও, এবং তাকে সে বললো যে আমি তোমার জন্য, তুমি ঘর নাও, আমি আসতেছি। আপনি রাজি হয়ে ঘর নিয়ে গরমচা শুরু করলেন। বোন, জিনিসটা এত সোজা লাগতেছে না কিন্তু। কিন্তু এটাই হয়েছে। কোন সুস্থ স্বাভাবিক মানুষের কথা এটা মনে হয়? আফটার দ্যাট তারপর ওখান থেকে যখন আমি চলে আসি, জি জিএম স্যারের ওখান থেকে শুনে একজন সাংবাদিকের সাথে আমার দেখা হয়, এবং তখন আমি প্রচন্ড কান্না করছিলাম, আমার মাও ছিল সাথে। জি বলে উনি কান্না করছে কেন? আমার মা একটু বললো যে এরকম এরকম হয়েছে। পরে উনি অনেককে কল করে, প্রায় 10-15 জন। পরে দেখলাম আমার সামনে যে অনেক লোক, মানে সাংবাদিক, ওনারা বলে আপনি এটা বলেন কি জি। হয়েছে, জিজ্ঞেস করে। দেন আমি বলি, এই নিউজটা ভাইরাল হয়ে যায় মোটামুটি, মানে অনেক বেশি জি। পরিমাণে ভাইরাল হয়। তারপর আমাকে ফোন করে যে তুই জি। নিউজ করেছিস, আচ্ছা ঠিক আছে, আমি তোরে নিয়ে, আমার হাজবেন্ড আমাকে কল করে, আমি তোরে নিয়ে সংসার করবো, তুই 2 ঘন্টা সময় বেঁধে দিলাম, 2 ঘন্টার মধ্যে চ্যানেলগুলো স্টপ করা। হ্যাঁ তখন আমি বলেছি ঠিক আছে, আমি সব করব, চ্যানেল স্টপ আসো। করাবো, আপনি আসেন, আমাকে নিজে সংসার করবেন, কিভাবে করবেন আপনি আমার ফ্যামিলির সাথে, মুরব্বীদের সাথে কথা বলে আমাকে নিয়ে যান বা আমার সাথে সংসার করেন, আসেন। কিন্তু দিন শেষে সে আর আসেনি। তারপর থেকে তারপর অনেক মেয়েদের সাথে আমি যোগাযোগ করি, কাদের সাথে? আমাদের সাথে যে সময় ক্লাস করেছিল হ্যাঁ অনেকের সাথে যোগাযোগ করি। আমি নাম বলতে চাই না, ওনাদের নাম মেনশন করতে চাই না, কারণ অনেকে স্বামীর ঘরে আছে, অনেকে আনম্যারিড। ওরা আমাকে বলে যে তুমি এমন একটা লোকের পাল্লায় পড়েছো যে ওরা, এই স্যার আমার কাছ থেকে 500, 1000, 2000 করে টাকা নিয়ে খেয়েছে। আরেকটা মহিলা, ভদ্র মহিলা আছে, ওনার নাকি 2টা বাচ্চা, 45 বছরের ওপরে। মহিলা ডিভোর্স নাকি হাজবেন্ড আছে আমি জানি না, তবে যতটুকু জানি ডিভোর্সড। ওনার সাথে সবকিছু মানে ফিজিক্যাল রিলেশন থেকে শুরু করে A to Z ভদ্র মহিলার সাথে আছে। আপনার সাথে থাকা অবস্থায়? আমি পরে জানতে পারি, পরে এটা এই যে কিছুদিনের মধ্যে আমি জানতে পারি না। আমার কথা হচ্ছে আমাকে কেন ঠকালো, আমার সাথে প্রতারণা না করলেও পারতো। ভাই সাজিয়ে সংসার করব, আল্লাহর কসম, বাবার কসম, মায়ের কসম, মানে এইগুলা কেন? আমি এখন ওই বাসায় যেতে পারি না। ওই বাসায় গেলে আমার তো নিঃশ্বাসটা আটকে আসে। এখনো বাসা ছাড়ি নাই। উনি আসবে, ওই অভিশপ্ত বাসা আপনি এখনো ছাড়েন নাই? যেই বাসায় আপনার সঙ্গে জোর করে মিলিত হয়েছে, যে বাসায় আপনাকে আটকায় রাখছে, দিনের পর দিন অমানসিক অত্যাচার করছে, যে বাসা ছেড়ে চলে গেছে, আপনি সেই বাসায় এখনো করে আছেন? এটা আপনার ভালোবাসা বোন? আমি কয়দিন কন্টিনিউসলি কান্না করতে করতে এখন চোখে সমস্যা হয়ে গেছে আমার। আপনার চোখ লাল টকটকে হয়ে আছে। মাফ করবেন যদি বাজে একটা কথা জিজ্ঞেস করি। আপনি বলছিলেন যে আর একজন মহিলার সঙ্গে তার শারীরিক সম্পর্ক। বিবাহিত জীবনে কি আপনার সঙ্গে তার স্বাভাবিক সম্পর্ক ছিল? জি স্বাভাবিক মেলামেশা ছিল? জি, এদিক দিয়ে সবকিছু স্বাভাবিক ছিল। তাহলে ওই মহিলা কোত্থেকে আসলো আবার? ওই মহিলার সাথে নাকি দিনে মাওয়া চলে যেত। মহিলার নাকি একটা প্রাইভেট কার ছিল, আমি জানি না ওর নিজস্ব কিনা। মাওয়া চলে যেত, এটা আমি পরবর্তীতে খোঁজ পেয়েছি। এবং ওনার এই ব্যাপারটা ওপেন সিক্রেট, মানে এটা অনেকেই জানে, শুধু আমিই পরে জানতে পেরেছি। কিন্তু ওনার এই ব্যাপারটা আগে থেকেই সবাই জানে, শুধু আমি জানতে পারিনি। আমি তারপরেও সন্দেহ করেছিলাম, যখন আমি ক্লাস করতাম, ওনার স্টুডেন্ট ছিলাম। আমি যখন প্রথম ওনার ক্লাসে গেলাম, দেখতাম যে ভদ্র মহিলা প্রায় 45 ঊর্ধ্ব মহিলা,
ওনাকে চকলেট দিচ্ছে। ওই মহিলা নাকি আবার বিদেশে যাতায়াত করে, যাওয়া আসা করে, ওনাকে চকলেট দিচ্ছে। তো একদিন ওই ভদ্রমহিলার পাশেই আমি বসেছি, পাশের সিটে আমি বসেছি। এরপর দেখলাম যে উনি চকলেটগুলো নিল ওনার কাছ থেকে, নিয়ে আবার আমাকে চকলেটগুলো দিয়ে দিল, ওনার সামনেই দিয়ে দিল। তখন আর কি ওনার সাথে আমার কথাবার্তা কিছু হয় না টিচার হিসেবে, তবে একটা হয় না যে ক্লাসে পছন্দ করলে বোঝা যায়, জি ও যাই। মানে ওইরকম একটা ছিল ব্যাপার। উনি ওনার সামনে আমাকে চকলেটগুলো দিয়ে দিয়েছিল। তারপর আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম, যখন ওনার সাথে আমার কথা হতো বা কফি খেতে যেতাম আমরা রেস্টুরেন্টে, জিজ্ঞেস করেছি আমি, ওনার সাথে কি আপনার কোনো সম্পর্ক আছে? বলে না, এটা কি সম্ভব এত বয়স্ক একজন মহিলার সাথে আমার সম্পর্ক থাকা? কিন্তু পরবর্তীতে আমি বুঝতে পারি যে এখন মানে উনি চলে যাওয়ার পরে যে আসলে ওনার সাথেই সম্পর্কটা ছিল। বোন, আপনার জীবন থেকে যদি মানুষ শেখে, কি শিখতে পারে বলেন তো? আমার মতো যাতে এরকম বোকা না হয় কেউ। কোনো মেয়ে যাতে এরকম সরল বিশ্বাসে কাউকে সহজেই বিশ্বাস করে না ফেলে। মায়ের কথা যাতে তারা শোনে, বাবার কথা, মায়ের কথা, কারণ তারা না জেনে কোনো কিছু বলে না। আমি আমার মায়ের কথা শুনি নাই। আমার মামাকে অনেক বলছে উনি ভালো না, আমি শুনি নাই। আমি আজকে শিক্ষিত মানুষে আজকে আমার এখানে এই অবস্থায় আসার কথা না, এভাবে ক্যামেরা ফেস করার কথা না। আজকে আমাকে অনেকেই হয়তো বা গালি দেয় কমেন্টসে বা দিবে। অনেকে বলে ভাইরাল হওয়ার উদ্দেশ্যে এসেছে, অনেকে বলে এটা ওটা অনেক কিছু। আমি কোনোদিন ভাবিনি যে আমি এভাবে ক্যামেরার সামনে এসে কথা বলবো, আমি কখনো এটা ভাবিনি। আমার একটা সুন্দরভাবে লাইফ লিড করার ইচ্ছে ছিল। মাস্টার্স কমপ্লিট করেছি বাংলাদেশে, আমার একটা মনে হয়েছে জব ভ্যাকেন্সি, তো আমি বিদেশে চলে যাই একটা নিরাপদ একটা জীবনের আশায়, উন্নত একটা জীবনের আশায়। এই জন্য আমার ওখানে যাওয়া। কিন্তু দিন শেষে আমি কি করলাম? বোকামি করলাম, মানে চরম বোকামি। আমি শুধু ওনাকে ভালোবাসছি এটা বোকামি করি নাই, আমি ওনাকে টাকা দিয়ে দিয়েছি। আমার যে দায়িত্বটা ওনার কথা ছিল সেই দায়িত্বটা আমি কাঁধে তুলে নিয়েছি, একটা বোকামি করেছি। আরেকটা বোকামি করেছি, আমি নিজ থেকে কখনো ওখান থেকে বের হতে চাইনি। এবং আরো বোকামি করেছি, ওর ফ্যামিলি সম্পর্কে আমি কোনো খোঁজখবরই নেইনি। যে লোক আমার সাথে 5 মাস কথা বললো, ওর ভাই সেজে, সে ভাই না, সে ভাই না। হয় রে। মানে এই সময় এসে আমি একজন শিক্ষিত একজন নারী হয়ে, এবং ঢাকা শহরেই আমার বসবাস, ক্যানিগঞ্জ কেমনে? ঢাকার বাইরে না, আধুনিক জায়গা। সেখান থেকে আমি ভুলটা করেছি, আমি বোকামিটা করেছি। বোন, আমাকে একটা প্রশ্ন উত্তর দেন। আপনি মামলা বিচারাধীন বিচারক, মহামান্য বিচারক তিনি রায় দেবেন এটার কি আসল ঘটনা, কিন্তু আমার প্রশ্ন, এত অত্যাচার, এত মারপিট, এত আটকায় রাখা, এত বাজে আচরণ, তারপরেও আপনি কেন এখনো বলছেন আপনি তার সাথে সংসার করতে চান? কি এমন মধু, কি এমন ম্যাজিক আমাকে বোঝান এই ছেলের মধ্যে? ভাইয়া শুরুতেই বলেছি আমার ছোটবেলা একটা বিয়ে হয়েছিল, তো আরেকটা বিয়ে হয়ে গিয়েছে। তো বিয়ের তো নাম হয়ে গেল 2টা। আর তাতে মায়ের আপনার জায়েজ হয়ে গেল, লাথানো আপনার জায়েজ হয়ে গেল, প্রকাশ্য রাস্তায় সবার সামনে আপনার থাপড়ানো জায়েজ হয়ে গেল। একটা শিক্ষিত উচ্চ বংশের মেয়ে, টাকা পয়সা আছে, হাও আপনি অন্য মেয়েদের জন্য সঠিক দৃষ্টান্ত না? এই এত বড় গাধামি সঠিক দৃষ্টান্ত হইতে পারে না বোন। বিশ্বাস আর অন্ধবিশ্বাসে আকাশ পাতাল পার্থক্য থাকে। সংসার করতে চাওয়া আর আপনি যেটা করতেছেন আমি জানি না এটারে কি কি ভাষা বলে বোন। আমার ভাইয়া এটা আমি বোকামি করে ফেলেছি, আর এখন সংসার করতে চাই। আমি গতকালকে ওই বাসায় গিয়েছিলাম, ওই শার্টগুলো দেখলে আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, মানে বিছানাটা দেখলে আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, ওর জিনিসপত্রগুলো দেখলে আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়। আমার কাছে মনে হয় কি দুনিয়ার সমস্ত কিছু বিনিময়ে যদি আমি ওকে পেতাম, মানে আমার কাছে এরকম মনে হয়। ভয়ে না, অবসেশনে আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় তার জামা দেখলে, বিছানা দেখলে। আপনার তো ভয় পাওয়ার কথা। মেরেছে আবার যত্নটাও করেছে, ওই যে বললাম। যত্নর কথা তো পরে, যে একবার গায়ে হাত তুলতে পারে সে একটা মানুষকে ভালো কোনোদিন বাসে না। ভালোবাসলে গায়ে তোলা যায় না রে ভাই। আপনার নিজের মেয়ে আসে না,
নিজের বাচ্চা আছে, তো আপনার বাচ্চার এই পরিস্থিতি আপনি মেনে নিতে পারবেন? আপনি কেন মানতেছেন? লাস্ট সময়ে একটু একটু ভয় পেয়েছি যখন মামলাটা শেষ হয়ে গেল। একদিন ঘুম হয়তো থেকে- চলে যাবে এই ভয় পেয়েছে। না, একদিন ঘুম থেকে উঠে থেকে আমার থেকে এভাবে তাকিয়ে আছে বসে বসে। আমি তৎক্ষণাৎ ঘুম থেকে উঠে গেছি। আপনি কি আমাকে মেরে ফেলবেন? ঠিক এইভাবে বল, আপনি কি আমাকে মেরে ফেলতে চান? মানে হি ওয়াজ এইভাবে প্ল্যানিং। তাকিয়ে আছেন কেন আমার দিকে? মানে একটা রাগান্বিত চোখ নিয়ে যে তাকিয়ে থাকে, বলে কই তাকিয়ে আছেন? তেমনি তাকিয়ে আছি তোমার দিকে। আমাকে এরকম বললো। যখন মামাটা শেষ হয়ে গিয়েছে আমি একটু ওয়াশরুমে যেতে ভয় পেতাম, যে কোনো অকারেন্স না ঘটেই বসে, মানে একটু একটু ভয় পাচ্ছিলাম। কিন্তু আমার কথা হচ্ছে আমি তো ওনাকে ভালোবেসে ফেলেছি। আমি তো ওনার মধ্যে জড়িয়ে গিয়েছি, যে 10টা মাস আমার সাথে থাকলো, আমার সাথে সংসার করলো। বিয়ের আগে 6টা মাস কথা, মানে দেখা থেকে শুরু করে টোটাল 6 মাস তার প্রেম ছিল না, প্রেম ছিল 3 মাস। এই যে এতগুলো সময় উনি কেন আমার নষ্ট করলো? আমার কেন টাকা পয়সাগুলো শেষ করলো? উনি তো জানে যে, আপনাকে কেন নষ্ট করবে? উনি জানতো যে আমি অনেক কষ্ট করে টাকাগুলো জমিয়েছি। আমার বাবা দিয়েছিল, আমি চাকরি করেছিলাম, আমার অনেক কষ্টের টাকা। আমাকে এভাবে বুঝিয়েছে। আমি বলেছি যদি আপনি আমাকে নিয়ে সংসার না করেন তাহলে তুমি এক কাজ করবা, যাদের সামনে গিয়ে বলবা যে ওনাকে বলেন আমার সাথে সংসার করবে, এরকম একটা মানে প্রতিশ্রুতি দিতে বলেন। আমি জাজের সামনে দাঁড়িয়ে বলবো যে আমি তোমাকে নিয়ে সংসার করব, কোনভাবে আপনারা পেপারস করবেন ওইভাবেই করেন, ওকে আমি নিয়ে কখনো ছাড়বো না। আর ও আমাকে এইভাবে বুঝিয়েছে। আমি কি জানি যে ভেতরে ভেতরে এত শয়তানি। আমি যদি জানতাম না টাকা লস করতাম না, ওনার সাথেই আমি থাকতাম। তো বোন, যখন আপনি তার নামে কেস করলেন, জোরপূর্বক মিলিত হওয়ার কেস করলেন, তখন আপনার মনে হয় না যে এরপরে যদি আমি বিয়ে করি, এ বিয়ে সে আসলে রাখবে না, বা এই বিয়েটাই সে করতেছে আমাকে কেস থেকে মুক্ত হওয়ার জন্য? তখন আমার মাথায় এটা আসেনি। কিন্তু এটাই তো স্বাভাবিক। আমি তার সাথে নিশ্চয়ই সংসার করবো না যে আমার নামে কেস করে, কোনোদিন না। তাতে যা হয় হয়ে যাবে, এটা তো রিয়ালিটি। কিন্তু উনি আমাকে বিয়ে তো করলো, আমি তো তখন জামিন করিয়ে দিয়েছিলাম, বিয়ের আগেই জামিন করিয়ে দিয়েছিলাম। আমি বলেছিলাম এবার আপনাকে আমি জামিন জামিন করিয়ে করছেন, দিয়েছি, কেস তো শেষ হয়নি। কিন্তু শেষ তো হয়ে যেত। 9 মাস পরে না হইতো না, আপনি আবার গিয়ে জামিন ক্যান্সেল করাতে পারতেন। বাংলাদেশের এক পক্ষের আইন তো, এটা সবাই জানে। বাংলাদেশের মেয়েদের যে ছেলেরা এরকম ধোকা দেয় লম্বা সময় ধরে, তার অন্যতম কারণ এটা যে আইনে আপনি না বললে সে কোনোদিন মুক্তি পাবে না। আইন এত বেশি বাজে করে বানানো, এবং এই কারণে অনেকেই কাজ করে। কিন্তু এটা তো আমি একজন মানুষ হিসেবে বোঝার কথা, যে লোকটাকে আমি জোরপূর্বক